আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। তো আগের দিনে একটা টপিক মিউটেশনের সংজ্ঞাটা বলেছিলাম অল্প করে, আজকে আরেকবার বলে দিই, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যায় আসবো। তো মিউটেশন কাকে বলবো না, কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিকভাবে জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন, অর্থাৎ জিনের মধ্যে যে আকস্মিক পরিবর্তন, জিনের আকস্মিক পরিবর্তন, এই পরিবর্তন হচ্ছে মিউটেশন। এই যে জিনটা, এটা কোনো একটা জীবকোষের জিন, যে জিনটা একটা জনু থেকে পরবর্তী জনুতে বা একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চরণশীল। তো এই সঞ্চরণশীল জিনের আকস্মিক পরিবর্তনই হচ্ছে কি মিউটেশন। নর্মাল যেরকম ছিল তার থেকে হঠাৎ কোনো পরিবর্তন ঘটে গেল, সেটাকেই বলা হচ্ছে মিউটেশন। তাহলে মিউটেশন তোমরা বুঝতে পেরেছো কেন হয়, আগের দিন আলোচনা করেছিলাম। ক্রসিং ওভারের ফলে হয় যৌন জননের সময়, এছাড়াও জিনের ক্রোমোজোমের সজ্জার রীতির পরিবর্তনের কারণে হয়, পরিবেশগত বিভিন্ন কারণের হয়। যাই হোক, তো আজকে আমরা বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যাতে প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। প্রথম যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে এই টার্মগুলো। তোমাদের এই বংশগতি চ্যাপ্টার পড়তে গেলে প্রথমে এই টার্মগুলো সম্পর্কে আমাদেরকে অবহিত হতে হবে। প্রথম যেটা বলছি, বৈশিষ্ট্য বা প্রলক্ষণও বলা হয়। বৈশিষ্ট্য বা প্রলক্ষণ বা বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অর ট্রেটস। কি বলা হচ্ছে? ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেট বলা হয়। তো ক্যারেক্টারিস্টিক্স অর ট্রেটস বা বৈশিষ্ট্য কি না, বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একক। বৈশিষ্ট্য বহন করার জন্য যে নির্দিষ্ট একক থাকে, সেই এককগুলো কী হয় না, তাদেরকে আমরা বলি বৈশিষ্ট্য। তাহলে বংশগতির বৈশিষ্ট্য বহনকারী একককে বৈশিষ্ট্য বলছে। যে ইউনিটগুলো কি করছে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বৈশিষ্ট্যগুলোকে বহন করছে, সেই এককগুলোকে বলছি কি বৈশিষ্ট্য, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। এই যে এককটা, যে বৈশিষ্ট্যটা, যেটা অন্য ক্যারেক্টার থেকে আলাদা, তাহলে বৈশিষ্ট্য কাকে বলবো? বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে বৈশিষ্ট্য বলে, যা অন্য ক্যারেক্টার থেকে, যা অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়, যা দিয়ে এই আমরা বৈশিষ্ট্য দিয়ে তো এক একটা জিনিসকে আলাদা করি। যেমন ধরো উদাহরণ, তোমার এগুলো এই ধরনের সংজ্ঞা এলে অবশ্যই উদাহরণ দিতে হবে। যেমন লম্বা, এই বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য আমরা বংশগতিতে সবসময় কীরকম লিখব? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্য বোঝানোর জন্য। যদি বলি খর্ব বৈশিষ্ট্য বা বেটে বৈশিষ্ট্য, তখন আমরা কেমন লিখব? স্মল টি স্মল টি। কারণ এখানে এই লম্বা বৈশিষ্ট্যটা কি করছে, ক্যাপিটাল টিটা উচ্চতার, লম্বা উচ্চতার জন্য দায়ী, আর স্মল টিটা খর্ব উচ্চতার জন্য দায়ী। তাহলে এখানে বৈশিষ্ট্যগুলো আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্যাপিটাল টি দ্বারা আর স্মল টি, বা ক্যাপিটাল টি স্মল টি, দুটোই কিন্তু উচ্চতার বৈশিষ্ট্য। দেখো এগুলো কি দ্বারা, এগুলো দুটোই হচ্ছে উচ্চতার বৈশিষ্ট্য, কিন্তু দুটোকে আমরা আলাদা করতে পারছি, একটা লম্বা উচ্চতা আর একটা খর্ব উচ্চতা। তাহলে ক্যারেক্টারিস্টিক কি বোঝা গেছে নিশ্চয়ই, যে বংশগত বৈশিষ্ট্য বহনকারী নির্দিষ্ট একককে আমরা বৈশিষ্ট্য বলি, যা দিয়ে অন্যান্য চরিত্র থেকে আলাদা করা যায়। যেমন লম্বা,
ক্যাপিটাল টি, মেটে ইত্যাদি এরা হচ্ছে কিসের বৈশিষ্ট্য না উচ্চতার বৈশিষ্ট্য। বেশ, এরপরে যে টপিকটা আসছি সেটা ভেরি ইম্পর্টেন্ট, অ্যালিল। অ্যালিল আমরা বংশগতি পড়তে গেলে অ্যালিলটা সবসময় ইউজ করব। এই অ্যালিল অ্যাকচুয়ালি কি না সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু, কোনো একটা সমসমস্ত ক্রোমোজোম তার নির্দিষ্ট বিন্দুকে বলা হয় লোকাস। সমসমস্ত ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দু থাকে তাকে বলা হচ্ছে লোকাস। তো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরের অ্যালিল বলে। তাহলে সমসমস্ত ক্রোমোজোম কি আমরা পরে আরও ডিটেলসে জানবো না। সমসমস্ত ক্রোমোজোম আমরা জানি আমাদের ক্রোমোজোমগুলো জোড়ায় অবস্থান করে, মানে 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর ক্রোমোজোম দুটো, এইভাবে জোড়ায় অবস্থান করে। এই যে জোড়া এদেরকে সমসমস্ত ক্রোমোজোম বলা হয়। তাহলে অ্যালিল কাকে বলছি না সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে তাদের পরস্পরের অ্যালিল বলে। যেমন ধরো এখানে যদি আমি একটা দুটো ক্রোমোজোম আঁকি, সমসমস্ত ক্রোমোজোমের লোকাস ও অ্যালিলের অবস্থান, এই একটা ক্রোমোজোম, দেখো এখানে, আচ্ছা এখানে আর একটা আঁকি তাহলে বুঝতে পারবে। এরা দুজন সমসমস্ত ক্রোমোজোমের কোনো একটা নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুগুলোকে আমরা বলবো, এই যে অবস্থানগুলো দেখানো হচ্ছে এর ওখানটা এরও এখানটা, এগুলো অবস্থানগুলোকে বলা হচ্ছে লোকাস। ধরো এটাকে আমি বললাম পি, এটারও তাহলে পি হবে, এটা বললাম স্মল এ, এটাও স্মল এ, এটা বলছি কি ক্যাপিটাল বি, এটা হচ্ছে স্মল বি। কেন বললাম বলি, দেখো এগুলো হচ্ছে জিনের লোকাস। এই যে অবস্থানগুলো পি এ বি সমসমস্ত কোনো নির্দিষ্ট কোনো বিন্দুগুলোকে যখন আমরা কি বলবো প্রমিনেন্ট করে আলাদা করে বোঝাচ্ছি তখন সেই বিন্দুগুলোকে আমরা বলতে পারি লোকাস। তাহলে এই পি এ বি এরা প্রত্যেকেই হচ্ছে একটা করে জিনের লোকাস। এবার দেখো অ্যালিল কি না নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করে, তাহলে এখানে একটা জিন অবস্থান করছে, এখানে এদের দুজনকে একে অপরের অ্যালিল বলা হয়। অর্থাৎ একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হচ্ছে অ্যালিল বলে। প্রত্যেক জীবদেহে অ্যালিলগুলো জোড়ায় অবস্থান করে, তো গাছের ক্ষেত্রেও তাই, প্রাণীর ক্ষেত্রেও তাই। তাহলে কি হচ্ছে না কোনো সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি অ্যালিল অবস্থান করে তাদের একে অপরের কি বলা হচ্ছে অ্যালিল বলে। যে দুটি জিন অবস্থান করছে সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে, পি বিন্দু এই পি, তাহলে এরা একে অপরের অ্যালিল, এ এরা একে অপরের অ্যালিল, বি এরা একে অপরের অ্যালিল। কিন্তু এখানে আমি ক্যাপিটাল বি স্মল দিয়ে, ক্যাপিটাল বি দিয়ে আমরা সব সময় প্রকট বৈশিষ্ট্যকে বোঝাবো, স্মল দিয়ে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে বোঝাবো। ঠিক আছে, প্রকট প্রচ্ছন্ন আমরা পরে আসবো। তাহলে অ্যালিল কি বোঝা গেছে সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে যে দুটি জিন অবস্থান করছে তাদেরকে একে অপরের অ্যালিল বলছি, বা একই জিনের বিভিন্ন রূপকে শর্ট করে বলতে পারি অ্যালিল বলা হয়। যেমন অবশ্যই উদাহরণ দিতে হবে। কীরকম উদাহরণ, যে দেখো মটর গাছ দীর্ঘ খর্ব, এই বৈশিষ্ট্যগুলোর ফ্যাক্টর আমরা পড়েছি ক্যাপিটাল টি, স্মল টি। তো এই বৈশিষ্ট্য বা ফ্যাক্টরগুলো আমরা একে অপরের, তার মানে ক্যাপিটাল টি একে অপরের অ্যালিল, স্মল টি একে অপরের অ্যালিল, আবার ক্যাপিটাল টি স্মল টি এরা একে অপরের অ্যালিল। তাহলে
অ্যালিলের উদাহরণ যখন বলবো যে মটর গাছের দীর্ঘ এবং খর্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী ফ্যাক্টর হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি, এরা সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করবে। যেহেতু অ্যালিল, তাহলে ক্যাপিটাল টি এরা একে অপরের অ্যালিল, স্মল টি এটা খর্ব বৈশিষ্ট্যের জন্য এরা একে অপরের অ্যালিল, আবার ক্যাপিটাল টি স্মল টি এরা একে অপরের অ্যালিল। তাহলে অ্যালিল কি বোঝা গেল। এবার আমরা আসব ফ্যাক্টর বা জিন বা বংশগতির একক কি। এবার হচ্ছে বংশগতির একক বা ফ্যাক্টর বা জিন, ইউনিট অফ ইনহেরিটেন্স ফ্যাক্টর অর জিন। তাহলে দেখো বলছে জিন হলো বংশগতির গঠনগত কার্যগত একক। আমরা আগেই জানি জিন বংশগত বৈশিষ্ট্যগুলোকে ধারণ এবং বহন করে, সেই জন্য জিন হচ্ছে বংশগতির গঠনগত বা কার্যগত একক। ক্রোমোজোমের উপর অবস্থিত জিন হলো জিন বস্তু, ডিএনএ বা যার জেনেটিক বস্তু আরএনএ, তার ক্ষেত্রে আরএনএ, ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতির গঠনগত একক হিসাবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। তাহলে বংশগতির একক যদি কাকে বলা হয় বা ইউনিট অফ ইনহেরিটেন্স ফ্যাক্টর যদি বলা হয়, তাহলে কি বলতে হবে না, জিন হচ্ছে বংশগতির গঠনগত কার্যগত একক। তাহলে বংশগতির একককে জিন। এই জিন কোথায় অবস্থান করে আমরা জানি ডিএনএতে, যাদের জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ তাদের আরএনএতে, আর নর্মালি ডিএনএতে। তাহলে জিন হচ্ছে ডিএনএ বা আরএনএর এমন অংশ যা বংশগতির গঠনগত কার্যগত একক হিসেবে একটি পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে কি করে না, জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারিত করে। তার মানে কি এই জিনগুলো নিজেরা কোন একটা চারিত্রিক বৈশিষ্ট্য যখন নির্ধারণ করবে, তখন সেই বৈশিষ্ট্য নির্ধারণ করার জন্য হয় পলিপেপটাইড বা আরএনএ উৎপাদনের মাধ্যমে সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ পাওয়ায় বা প্রকাশ ঘটায়। সেই জন্য বলা হচ্ছে যে বংশগতির একক বা ফ্যাক্টর বা জিন কি না, এটা হচ্ছে এমন একটা অংশ যা বংশগতির গঠনগত এবং কার্যগত একক, যেটা ডিএনএ বা আরএনএর একটি অংশ, যেটা কি করছে না একটি পলিপেপটাইড বা আরএনএ তৈরির মাধ্যমে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে। বেশ, এবার আসছি লোকাস আগেই বোঝানো হয়ে গেছে, কারণ যখন আমরা অ্যালিল পড়লাম তখনই বুঝে গেছি যে সমস্ত ক্রোমোজোমের ওপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হচ্ছে লোকাস। তাহলে কি হবে না, একটি নির্দিষ্ট জিন একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশ অবস্থান করে, ক্রোমোজোমের ওই নির্দিষ্ট অংশটিকে জিনের লোকাস বলা হয়। তাই না, আমি একটু আগে দেখালাম। তাহলে ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে সেই নির্দিষ্ট স্থানটিকে বলা হচ্ছে লোকাস। ঠিক আছে, বেশ, এবার আসবো এক সংকর এবং দ্বিসংকর জননী। প্রথমে এক সংকর জনন বা মোনোহাইব্রিড ক্রস দেখো আমি লিখেছি এক সংকর জনন, মোনো মানে এক, তো কি হচ্ছে না এক জোড়া
একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলে। সংকরায়ন মানে হচ্ছে জনন ঘটানো, ঠিক আছে? তার মানে কি না, কোনো একটা জীবের একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য, অনেক না, মাত্র একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্য, বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটো জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হবে বা সংকরায়ন ঘটানো হবে, তখন তাকে এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস বলা হয়। যেমন ধরো, দীর্ঘকার উদ্ভিদ বা লম্বা বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদকে আমরা কী দ্বারা প্রকাশ করি? ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। এটা হচ্ছে কিসের জন্য? না, এটা লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী উদ্ভিদ। আর খর্ব বৈশিষ্ট্যের জন্য আমরা বলছি স্মল টি, স্মল টি। তো এখন এই লম্বা আর এই খর্ব বৈশিষ্ট্যের মধ্যে দেখো একটা বৈশিষ্ট্য নিয়েছি, মাত্র এক জোড়া। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? লম্বা আর খর্ব, দুটো বৈশিষ্ট্য নিয়েছি। এই বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটায়, অর্থাৎ ক্যাপিটাল টি আর স্মল টি, এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে কি হবে? যেটা তৈরি হবে, সেটাকে যে জীবগুলো তৈরি করা হবে সেটা পরে আসছি, কিন্তু এদের মধ্যে যে জনন ঘটানো, ক্রস ঘটানো হচ্ছে একই প্রজাতি, দেখো এও উদ্ভিদ, এও মটর গাছ, এও মটর গাছ, এরকম একই প্রজাতির দুটো জীবের মধ্যে যখন একজোড়া চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এক সংকর জনন ঘটানো হবে, তখন তাকে বলা হচ্ছে এক সংকর জনন। তাহলে এক সংকর বুঝতে পারলে দ্বি সংকরটা এমনিই বুঝতে পেরে যাবে। দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস, এটাও সেম, যে একই জীবের, একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানো, এটাও একই প্রজাতির দুটো জীব, কিন্তু দেখো দ্বিসংকর, ডাই, তার মানে এখানে ওখানে এক জোড়া নিয়েছিলাম, এখানে কত নিতে হবে? দুই জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটে। তাহলে এক জোড়া এখানে ছিল, এখানে দু জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটানো। যেমন ধরো, এখানে আমরা কি নিয়েছিলাম? যে লম্বা আর খর্ব বৈশিষ্ট্য। তাহলে দুটো একজোড়া বৈশিষ্ট্য নিয়েছিলাম, কি কি বৈশিষ্ট্য ছিল? না, লম্বা বৈশিষ্ট্য আর খর্ব বৈশিষ্ট্য। তাহলে দু জোড়া, তাহলে এখানে আরও দুটো ক্যারেক্টার, তাহলে দুটো এর দুটো ক্যারেক্টার নিতে হবে, তাকে ডাইহাইব্রিড। যেমন ধরো, হলুদ গোলাকার এর সঙ্গে সবুজ কুঞ্চিত বীজ, হলুদ গোলাকারের সাথে সবুজ কুঞ্চিত, হলুদ গোলাকার বীজ আর সবুজ কুঞ্চিত বীজ যখন লম্বা আর বেটে বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হলো, খুব সোজা। কিন্তু একটা হলুদ গোলাকার বীজ নেওয়া হলো, হলুদ গোলাকার বীজ আর একটা সবুজ কুঞ্চিত বীজ যুক্ত গাছ। দেখলেন এই গাছের বীজগুলো হচ্ছে হলুদ গোলাকার, এই গাছে তাহলে দুটো আলাদা আলাদা ক্যারেক্টার দিচ্ছে, একটা কি হলুদ আর একটা গোলাকার, একটা সবুজ একটা কুঞ্চিত, দুটোই কার ক্যারেক্টার? না, বীজের ক্যারেক্টার। তাহলে হলুদের জন্য দায়ী অ্যালিলগুলো ক্যাপিটাল ওয়াই, আর গোলাকারের জন্য দায়ী হচ্ছে ক্যাপিটাল আর। আর এর তাহলে যখনই আমরা কোনোটার প্রকট, এখানে হলুদ গোলাকার ক্যাপিটালে লিখেছি, মানে এগুলো প্রকট বৈশিষ্ট্য, তাহলে এগুলো আমরা তখন কি লিখবো? সবুজের জন্য কিন্তু তখন আর জি লিখবো না, তখন স্মল ওয়াই, আর কুঞ্চিতের জন্য স্মল আর। বোঝা গেল? তাহলে দ্বিসংকর জনন কাকে বলছি? না, দুজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যখন সংকরায়ন ঘটানো হয়, তখন তাকে দ্বিসংকর বা ডাইহাইব্রিড ক্রস বলা হচ্ছে। যেমন এখানে দু রকমের ক্যারেক্টার নেওয়া হয়েছে, একটা হলুদ গোলাকার বীজযুক্ত গাছ এবং সবুজ কুঞ্চিত বীজযুক্ত গাছের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে। তাহলে হলুদ গোলাকারের জন্য দায়ী
যে জিনগুলো সেগুলোকে লেখা হয়েছে ক্যাপিটাল ওয়াই দিয়ে, গোলাকারটা ক্যাপিটাল আর, আর সবুজ কুঞ্চিতটা কি দ্বারা করা হচ্ছে স্মল ওয়াই, স্মল আর। এগুলো হচ্ছে দ্বিসংকর জন্ম। তাহলে এক সংকর দ্বিসংকর বোঝা গেল। এবার আসবো সমসংকর আর বিষম সংকর জীব কি। সমসংকর মানে হচ্ছে হোমোজাইগাস, অর্গানিজম। সমসংকর জীব। সমসংকর, সম মানে একই, হোমো মানে একই। দুটো সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তবে সেই জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর জীব বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলব। উদাহরণ দিলে ভালো বুঝতে পারবে। আবার একবার বলছি, সংজ্ঞাটা শোনো। দুটি সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে সমসংকর বা হোমোজাইগাস বা বিশুদ্ধ জীব বলে। যেমন উচ্চতার সাপেক্ষে আমরা কি জেনেছি যে ক্যাপিটাল টি আর স্মল টি এরা কিন্তু সমসংকর জীব। দেখো এটা হচ্ছে সমসংকর, এরা হচ্ছে সমসংকর বা বিশুদ্ধ ক্যারেক্টার বলতে পারি বা বিশুদ্ধ জীব বলতে পারি। তাহলে দুটো যখন ক্রোমোজোম আঁকা হয়েছিল, ধরো দুটো ক্রোমোজোমের একই বিন্দুতে এই লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী দুটো জিন ছিল, এখানে একটা ক্যাপিটাল টি ধরো সমস্যা। তাহলে দেখো এরা একে অপরের অ্যালিল ছিল, তো এরা কিন্তু দুটো জিনই একই বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিলকে বহন করছিল। তাহলে এরা হচ্ছে সমসংকর জীব। যখন আমি এর পরের থেকে আমরা আর এরকম লিখবো না, আমরা বলে দেবো ক্যাপিটাল টি, তখনই তুমি বুঝে যেতে হবে দুটো সেম ক্যারেক্টার এর জন্য দায়ী অ্যালিল আছে, মানে এরা বিশুদ্ধ জীব। আবার স্মল টি দেখো এটা খর্বের জন্য, কিন্তু বিশুদ্ধ খর্ব, এখানে অন্য কোনো ক্যারেক্টার নেই, দুটোই হচ্ছে বিশুদ্ধ পিওর, ওই জন্য বলা হচ্ছে এগুলো হচ্ছে বিশুদ্ধ জীব বা সমসংকর জীব। তাই জন্য বলা হচ্ছে দুটি সমসমস্ত ক্রোমোজোমে যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য সমধর্মী অ্যালিল থাকে, কোনো একটা বৈশিষ্ট্য, তাহলে উচ্চতা বৈশিষ্ট্যের জন্য দুটোতেই সমধর্মী অ্যালিল, এটাতেও ক্যাপিটাল টি, এটাতেও ক্যাপিটাল টি। আবার যদি এটাতেও স্মল টি থাকতো, এটাতেও স্মল টি থাকে, তাহলে কি হবে, এরা সমসংকর জীব হবে। তাহলে দেখো সমসংকর জীব, তাহলে আমি যদি ধরো এখানে তোমায় লিখছি যে ক্যাপিটাল আর এটা দিয়ে কি ধরনের জীব বোঝাচ্ছে, তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে এটা বিশুদ্ধ জীব বোঝাচ্ছে বা হোমোজাইগাস বোঝাচ্ছে বা সমসংকর জীব। তাহলে এখান থেকে আমরা হেটেরোজাইগাস বা বিষম সংকরটা বুঝতে পারবো, একটা বুঝলে আর একটা বিপরীতটা ঠিক বুঝে যাব। বিষম সংকর জীব বা হেটেরোজাইগাস অর্গানিজম। তাহলে কি হবে, মানে একই হবে যে দুটি সমস্ত ক্রোমোজোমে যদি একটি বৈশিষ্ট্যের জন্য দুটো বিপরীতধর্মী অ্যালিল থাকে, তার মানে কি এখানে ধরো দুটো জিন সমস্ত ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের একই বিন্দুতে উচ্চতা বৈশিষ্ট্যের জন্য এখানে ক্যাপিটাল টি আছে, এখানে স্মল টি আছে। তাহলে কি হবে, যে কোনো দুটি সমস্ত ক্রোমোজোমের যদি কোনো একটি বৈশিষ্ট্যের জন্য দুটি বিপরীতধর্মী অ্যালিল থাকে তবে জীবটিকে সেই বৈশিষ্ট্যের সাপেক্ষে কি বলবো, বিষম সংকর বা হেটেরোজাইগাস জীব। যেমন উচ্চতার সাপেক্ষে ক্যাপিটাল টি স্মল টি, তাহলে ক্যাপিটাল টি স্মল টি মানে এটা হচ্ছে কি বিষম সংকর। আমরা নর্মালি বিষম সংকর না লিখি এটা হচ্ছে সংকর জীব। কি লিখি, সংকর।
আর এগুলোকে বলি বিশুদ্ধ ক্যারেক্টার, এগুলোকে বলি সংকর জীব। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, আবার যদি ধরো লিখতাম এরম লিখতাম বা এরকম লিখতাম ক্যাপিটাল ওয়াইজ, এগুলো হচ্ছে সব সংকর। তার মানে কি এখানে একটা বিশুদ্ধ আর দুজনের আলাদা আলাদা ক্যারেক্টার মিশে আছে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি দুটো মিশে আছে। যেহেতু এখানে আমি ক্যাপিটাল টি স্মল টি লিখেছি, ক্যারেক্টার তুমি বাইরে থেকে লম্বায় দেখবে, যেহেতু এখানে প্রকট চিহ্ন ক্যাপিটাল টি নিজের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেগুলো স্মল আকারে লেখা হয় সে কিন্তু তার যখন এই অবস্থায় থাকবে তখন সে নিজের ক্যারেক্টার প্রকাশ করবে, বিশুদ্ধ ক্যারেক্টার প্রকাশ করবে। কিন্তু স্মল টি যখন ক্যাপিটাল টি এর সঙ্গে থাকবে তখন কিন্তু কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? ক্যাপিটাল টির বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এখানেও তাই, এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে। কিন্তু এরা জেনেটিক্যালি দেখলে কি না, এটা বিষম সংকর। বাইরে থেকে তুমি নর্মালি বুঝতে পারবে না, কিন্তু ভেতর থেকে দেখলে দেখা যাবে যে এটা এই ধরনের জীবগুলো হচ্ছে হেটেরোজাইগাস। তার মানে এর মধ্যে যে জিনটা আছে সেটা সংকর জিন বা সংকর জীব, এটা এক ধরনের। কারণ এখানে ক্যাপিটাল টি স্মল টি আছে, তার মানে স্মল টির ক্যারেক্টারটা এইরকম যদি গাছ হয় সেই গাছ থেকে আমরা সবসময় জানবো যে সবসময় লম্বা গাছই পাবো। কিন্তু এই ক্যাপিটাল টি স্মল টি যদি থাকে একসাথে তাহলে কিন্তু নেক্সট জেনারেশনে আমরা স্মল টিকেও প্রকাশ পেতে পারি, কারণ এটা হচ্ছে এখানে প্রচ্ছন্ন বা রিসেসিভ অ্যালিল। এই অ্যালিলটা পরবর্তী ক্ষেত্রে সে নিজেকে প্রকাশ করতেই পারে, তখন কি হবে, এর বৈশিষ্ট্য না পেয়ে এ তখন প্রমিনেন্ট হয়ে যেতে পারে বা ডমিনেটিং ক্যারেক্টার হতে পারে। তো সেই জন্য এই ধরনের জীবকে বলবো বিষম সংকর জীব। আর সমসংকর জীব যখন একই ধরনের অ্যালিল একটা ক্যারেক্টার প্রকাশ করবে তখন তাকে বলবো সমসংকর। আর যখন দুটো আলাদা আলাদা অ্যালিল কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে তখন তাকে হেটেরোজাইগাস জীব বলা হবে। বেশ, এবার আসছি সংকরায়নে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে? সংকরায়ন বা হাইব্রিডাইজেশন দেখো, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কাকে বলছি? সাধারণভাবে কোনো চরিত্র সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য দুটো জীবের মিলনকেই আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলবো। তার মানে দুটো জীবের মিলন ঘটানোকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলতে পারি। যেমন ধরো, একটি বৈশিষ্ট্যের জন্য বিপরীতধর্মী দুটি জীবের মিলন, তাদেরকে আমরা এক সংকর জনন বলেছিলাম। দুটি চরিত্রের ভিত্তিতে দুটি জীবের মধ্যে দুটি চরিত্রের ভিত্তিতে যখন একই প্রজাতির দুটো জীবের মধ্যে সংকরায়ন ঘটেছিলাম তখন তাকে কি বলেছিলাম? ডাই হাইব্রিডাইজেশন। তার মানে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কি হচ্ছে না, দুটো জীবের মধ্যে যে সংকর ঘটানো, দুটো জীবের মধ্যে যে জনন ঘটানো, ক্রস ঘটানো, সেটাকেই বলা হচ্ছে সংকরায়ন। এটা আমরা এক মোনোহাইব্রিডের ক্ষেত্রে এটা পেয়েছিলাম এক সংকরে, আর ঠিক দ্বি সংকরে যেমন একটা উদাহরণ দিয়েছিলাম ক্যাপিটাল ওয়াই গোলাকার, হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত। তার মানে এখানে দুটো ক্যারেক্টার নিয়ে তাদের মধ্যে যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ঘটানো হচ্ছে এগুলোকেই বলা হচ্ছে। তার মানে এদের মধ্যে জনন ঘটানোটাকেই বলা হচ্ছে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এরপরে বিশুদ্ধ জীব, সংকর জীব তো আমরা বুঝলাম। বিশুদ্ধ জীব কাকে বলে, সংকর জীব কাকে বলে? যেটা বিশুদ্ধ জীব আর সংকর জীব, হ্যাঁ ঠিক আছে, বিশুদ্ধ জীব আর সংকর জীব এইটা আমি বলে দিই, এই টপিকটা বলি। বিশুদ্ধ জীব ও সংকর জীব
এটা আমি তোমাদেরকে বলার কিচ্ছু নেই, কারণ একটু আগে তোমরা হেটেরোজাইগাস জীব আর হোমোজাইগাস জীব পড়লে। সেটাই হচ্ছে বিশুদ্ধ সংকর জীব, যেটা দুটি সম বা অবিমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে দুটি জীবের সৃষ্টি হয় তাকে আমরা বলি বিশুদ্ধ জীব। যেমন ধরো ক্যাপিটাল টি তাদের সাথে আবার ক্যাপিটাল টির মিলন ঘটলে তাহলে যেটা তৈরি হবে কি হবে, ক্যাপিটাল টি তৈরি হবে। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ জীব। সংকর জীব কাকে বলবো না, দুটি ভিন্ন বৈশিষ্ট্য জীবের মধ্যে যদি আমরা কি করি, হাইব্রিডাইজেশন ঘটাই, তাহলে কি হবে, এখান থেকে আমরা যে জীবটা পাবো সেটা ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এটা কি হলো যে বিশুদ্ধ ক্যারেক্টার পেলাম না। তো এই যে জীবটা পেলাম এটাকে আমরা বলবো সংকর জীব বা হেটেরোজাইগাস জীব, আর এটা হচ্ছে বিশুদ্ধ জীব। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আরও অনেক কিছু বংশগতি সম্পর্কিত শব্দের ব্যাখ্যা আছে, যেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো প্রত্যেকে বইয়ে ভালো করে পড়বে, তাহলেই কিন্তু জিনিসটা বুঝতে পারবে। আমার বোঝানো ভিডিওটা শোনার পর ওটা প্রত্যেকে পড়বে এবং পড়ার পর বুঝে সেই জিনিসটা খাতায় লিখে আমাকে সবাই ইনবক্সে সেন্ড করবে।